বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব প্রবাহে আজ কি থাকছে। হরমুজ চিরতরে বন্ধের হুমকি ইরানের, মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে হামলা শুরুর হুঁশিয়ারি, নয়া যুদ্ধ কি অতি সন্নিকটে? ইরানের মস্কিউটো ফ্লিটে নাস্তানাবুদ মার্কিন বাহিনী, হরমুজে গড়েছে বাধার দেয়াল, কেন অপ্রতিরোধ্য বিশেষ এই বাহিনী? তামিলনাড়ুতে কাটল অনিশ্চয়তার মেঘ, মুখ্যমন্ত্রীর দায়িত্বে অভিনেতা থালাপাতি, রাজনীতিতে নেমেই চমকের ধারা টিকবে কি? আবারও হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আর অবকাঠামো তছনছ করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হুঁশিয়ারি করে বলা হয়েছে, ইরানের তেলের ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা হলেই পাল্টা প্রতিশোধ নেবে তেহরান। এই হুমকির মধ্যে ড্রোন হামলা ও ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার আর কুয়েত। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে লোকচক্ষুর আড়ালে থাকা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাকে দিয়েছেন শত্রু মোকাবেলার কৌশলী নির্দেশনা। কি নির্দেশনা দিলেন তিনি? নয়া মোড় নিতে যাচ্ছে কি ইরান যুদ্ধ? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র আর ইরানের আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা রেশ থাকতে যুদ্ধকালীন পরিস্থিতিতে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানের সংযম দেখানোর দিন ফুরিয়েছে। এখন থেকে এক চুলও ছাড় দেবে না ইরান। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের জাহাজে নতুন কোনো হামলা হলে ভুগবে উপসাগরীয় দেশগুলো। প্রতিশোধের কঠোরতর হামলার লক্ষ্যবস্তু হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অবকাঠামো। নতুন করে চোরাবালিতে আটকে যাওয়া এড়াতে হরমুজে ইরানের নতুন আঞ্চলিক ব্যবস্থার সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের প্রস্তাবও দিয়েছেন তিনি। এমনকি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে চলা দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হতে গেলে ঝামেলায় পড়বে বলেও সতর্ক করেন তিনি। টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের সমন্বিত সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদুল্লাহিকে দিক নির্দেশনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সামরিক অভিযান পরিচালনা ও শত্রুদের দৃঢ়ভাবে মোকাবেলায় কোনো ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মোজতবা খামেনিকে আশ্বস্ত করে আলী আবদুল্লাহি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্রুত আর কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরান। কাতারের জলসীমায় একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। রবিবার সংযুক্ত আরব আমিরাত থেকে কাতারের মেসাইদ বন্দরগামী জাহাজে ড্রোনের আঘাতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে এলে জাহাজটি আবারও গন্তব্যে যাত্রা করে। এর মধ্যে রবিবার সকালে নিজেদের আকাশসীমায় শত্রুপক্ষের কয়েকটি ড্রোন শনাক্ত করেছে কুয়েত। দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও জাহাজে হামলা আর ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট করেনি দেশ তিনটি। এদিকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে এখনও জবাব দেয়নি ইরান। ইতিবাচক জবাবের অপেক্ষায় ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আশা করছে, ইরানের জবাবের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি দেখবে বিশ্ব। ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতার চেষ্টায় হাল না ছাড়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানও। মধ্যস্থতা প্রক্রিয়ায় অন্য প্রভাবশালী দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংকট মিটমাটের পুরনো খেলোয়াড় কাতার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এ আহ্বান জানান। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। যুদ্ধের ক্ষয়ক্ষতি ও পুনর্গঠন বিষয়ক এক সভায় রবিবার তিনি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ইরানের জনগণের অধিকার রক্ষায় তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননের নির্লজ্জ বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে হত্যার শিকার হয়েছে অন্তত 24 জন লেবানিজ। পরাশক্তি যুক্তরাষ্ট্রকে পদে পদে নাস্তানাবুদ করে চমক দেখালো ইরান। তার প্রকৌশলী অস্ত্রের পুরোটা এখনও প্রকাশে আনেনি। হরমুজ ঘিরে মার্কিন নৌ অবরোধ মোকাবেলায় এবার বাধার দেয়াল গড়ে আলোচনায় ইরানের মশা বাহিনী বা মস্কিউটো ফ্লিট। শুনতে অদ্ভুত মনে হলেও ইরানের এই বাহিনী প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয় 1988 সালে। পরাজয়ের শিক্ষা থেকে গড়ে তোলা মস্কিউটো ফ্লিট এখন রীতিমতো আতঙ্কের নাম। কি এই মস্কিউটো ফ্লিট? কিভাবে অপ্রতিরোধ্য গেরিলা ইউনিটের রূপ নিল মশা বাহিনী? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পারস্য উপসাগরে বিশালাকার মার্কিন রণতরীকে টেক্কা দিচ্ছে ইরানের খুদে মশা বাহিনী। সমুদ্রের নীল জলরাশির উপর দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলে মস্কুইটো ফ্লিট নামে পরিচিত ছোট ছোট বোটের ঝাঁক। এসব নৌকা যখন দানবীয় কোনো জাহাজকে চ্যালেঞ্জ করে, তখন মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। 1988 সালে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের ঐতিহ্যবাহী নৌবাহিনী হারানোর পর ইরান বুঝতে পেরেছিল, প্রচলিত যুদ্ধে তারা টিকতে পারবে না। পরাজয়ের সেই শিক্ষাকে কাজে লাগিয়ে দ্রুতগামী
নৌকার বহর, অ্যাটাক ড্রোন এবং সি মাইনের উপর ভিত্তি করে তেহরান গড়ে তুলেছে দুর্ধর্ষ গেরিলা ইউনিট। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলসীমায় এই ওয়াটার গেরিলা কৌশলী এখন তুরুপের তাস। হরমুজ প্রণালীতে ছড়িয়ে থাকা খুদে নৌকার বহর এখন মার্কিন নৌবাহিনীর মাথা ব্যথার কারণ। মস্কুইটো ফ্লিটের বিশেষত্ব হল শত্রুর ধরাছোঁয়ার বাইরে থাকা। সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে চলাচল করায় মার্কিন যুদ্ধজাহাজের রাডার এসব ছোট নৌকা শনাক্ত করতে হিমশিম খায়। সামরিক বোট ছাড়াও হরমুজে মাছ ধরার সাধারণ জেলে নৌকাকেও ব্যবহার করছে বিপ্লবী গার্ড বাহিনী। ফলে মাত্র কয়েক হাজার ডলারের সস্তা ইরানি ড্রোন, সি মাইন ও খুদে বোটের হুমকির মুখে অনেকটাই অসহায় বিপুল অর্থ খরচ করে বানানো মার্কিন যুদ্ধজাহাজ। এ যেন সুই দিয়ে হাতি মারার এক সুকৌশলী পরিকল্পনা। ইরান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি নিয়ে নানা প্রচেষ্টার পরেও যুদ্ধ বন্ধের আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং পাল্টাপাল্টি উত্তেজনার কারণে তৈরি হচ্ছে নতুন করে সংঘাত উস্কে ওঠার আশঙ্কা। বরাবরের মতো ইরানের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজে আসবে দেশটির ভৌগোলিক অবস্থান। তেহরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী এতটাই সরু যে বাণিজ্যিক জাহাজগুলোর কাছে বিকল্প কোনো রাস্তা নেই। খুবই সংকীর্ণ এই রুটের আশেপাশে নিজেদের উপকূলীয় পাহাড় পর্বতে ইরান লুকিয়ে রেখেছে অগণিত মোবাইল মিসাইল লঞ্চার। মার্কিন স্যাটেলাইটের নজরদারি এড়াতে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ার স্টেশন নিয়মিত এক এক জায়গায় সরিয়ে নেওয়া হয়। বিশ্লেষকেরা বলছেন, ইরানের এমন কৌশলের লক্ষ্য যুদ্ধে জয়লাভ করা নয়, বরং শত্রুদের ক্রমাগত ক্লান্ত করে তোলা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হল বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া। ইরানের এক একটি ছোট ছোট বোট বা ড্রোন রুখতে যে পরিমাণ সম্পদ ও প্রযুক্তি খরচ করতে হয় মার্কিন বাহিনীকে, তা অত্যন্ত ব্যয়বহুল। এর বিপরীতে ইরানের জন্য ঝুঁকি একদম নগণ্য। তাদের লক্ষ্য বাণিজ্যিক জাহাজের বড় কোনো ক্ষতি করা নয়, বরং বিশ্বজুড়ে বিমা কোম্পানি ও জাহাজ মালিকদের মনে এই ভয় ঢুকিয়ে দেওয়া যে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা মোটেও নিরাপদ না। বর্তমানে এই প্রণালী দিয়ে চলাচলের জন্য টোল আদায়ের কার্যক্রম শুরু করেছে ইরান। বিশ্বের তেল সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সম্প্রতি কঠোর নিয়ম আরোপ করেছে ইরান। বাণিজ্যিক শিপ যাতায়াতের জন্য দুটি নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছে তেহরান। আইআরজিসি নির্দেশ দিয়েছে প্রতিটি জাহাজকে নিজ নিজ মালিকানা ও বহন করা মালামালের বিস্তারিত তথ্য দিয়ে আগেভাগে ফর্ম জমা দিতে হবে। বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতেই চালু করা হয়েছে বিশেষ ট্রানজিট রুলস। ফলে এখন প্রতিটি জাহাজকে আইআরজিসির নিয়ম মেনে এবং তাদের রাডারের নজরদারিতে থেকে পথ চলতে হবে। আর এসব আদেশ অমান্য করলে যে কোনো সময় হামলে পড়বে ইরানের খুদে মশাবাহিনী। এদিকে বিশ্বে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আবারও চিরতরে বন্ধের হুমকি দিয়েছে ইরান। চরম পরিণতির জন্য প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ আঞ্চলিক দেশগুলোকে হুঁশিয়ারি করেছে তেহরান। পশ্চিমা আধিপত্য প্রতিরোধে হরমুজ প্রণালীকে তেহরানের সর্বোচ্চ বড় অস্ত্র বলেছেন দেশটির নেতারা। বলা হচ্ছে এর সক্ষমতার তুলনা চলে পারমাণবিক বোমার সাথে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ পার্লামেন্ট সদস্য। 9 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই কড়া বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে তাদের জন্য এই সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো ছোট রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে আজিজি বলেন, হরমুজ প্রণালী একটি অতি গুরুত্বপূর্ণ জলপথ, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা নিয়ে বর্তমানে উত্তেজনা চরমে। গত মাসেই একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর উপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে তেহরানও ওই অঞ্চলে কড়াকড়ি বাড়িয়েছে।
তেহরানের দাবি, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আইনি শাসন চালুর পরিকল্পনা করছে ইরানের পার্লামেন্ট। এই সংক্রান্ত একটি বিল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়া মাত্রই এটি স্থায়ী আইন হিসেবে পাশ করা হবে। পশ্চিমা দেশগুলো ইরানের সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করলেও হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানই তেহরানের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র এবং এই অস্ত্রের সক্ষমতা পারমাণবিক বোমার চেয়েও কম নয় বলে মনে করছে ইরান। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ এই সুবিধাটি আমরা বছরের পর বছর অবহেলা করেছি। বাস্তবে এটি এমন এক সক্ষমতা যা একটি পারমাণবিক বোমার সমতুল্য। এই যুদ্ধের মাধ্যমে আমরা যে অধিকার অর্জন করেছি তা কোনোভাবেই ছেড়ে দেব না। এখন আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে যদি এই প্রণালী পরিচালনার নিয়ম পরিবর্তন করা যায় তবে তো ভালো, অন্যথায় আমরা আমাদের নিজস্ব দেশীয় আইনের মাধ্যমেই তা কার্যকর করব। গত কয়েকদিনের বিক্ষিপ্ত উত্তেজনার পর হরমুজ প্রণালীর চারপাশে এখন তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছে। শান্তি আলোচনা শুরু করার জন্য ইরানকে দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, এমন অবস্থায় যুদ্ধ অবসানের অগ্রগতি নেই বললেই চলে। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত চীন সফর শুরু হওয়ার কথা। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই বুঝতে পারছে যে এই সংঘাতগুলো দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক মন্দা ডেকে আনবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণ করতে এই মুহূর্তে চীনের মধ্যস্থতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা। অনিশ্চয়তা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। শপথের পরই মারলেন সিক্সার, সই করলেন জনগণের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার নির্দেশ। বর্ণাঢ্য শপথে ছিলেন লোকসভার বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ছাড়াও থালাপতির দল, টিভিকের জোট সঙ্গী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা আর চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা। বিধানসভা নির্বাচনে নজিরবিহীন অর্জনের চমক মুখ্যমন্ত্রী হিসেবে ধরে রাখতে পারবেন কি দক্ষিণী সুপারস্টার? সফল হবে কি দুর্নীতিমুক্ত সরকার উপহার দেওয়ার প্রতিশ্রুতি? সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বিশাল জনসমাবেশের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। ২০১৮ সালের পর যেন আবারও ফিরলেন সরকার সিনেমার সুন্দর রামস্বামী। তবে এবার আর রূপালী পর্দায় নয়, বরং লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াকে পুরোপুরি বিদায় জানিয়ে এসেছেন সাধারণ মানুষের মাঝে। பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে ও আইডিএমকের কয়েক দশকের আধিপত্য ভেঙে দিয়ে সরকার গঠন করলেন থালাপতি। শপথ নিলেন দুর্নীতিমুক্ত শাসনের। বিজয়কে শপথ বাক্য পাঠ করিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। থালাপতির সাথে সাথে শপথ নিয়েছেন তার দল তামিলকা ভেট্রি কাজাগাম টিভিকের আরও ৯ সদস্য। উন্ময়ানা নம்பிக்கையும் মারা পট্রুম கொண்டிருப்பேன் என்றும்। সাধারণ মানুষ ছাড়াও নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে সমর্থন জানাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও টিভিকের জোট সঙ্গীরা। টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর অবশেষে তামিলনাড়ুতে নতুন সরকার দলের যাত্রা শুরু হলো দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেতার হাত ধরে। গত সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায় টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। শুক্রবার পর্যন্ত জোটের শক্তি ১১৬ আসনে আটকে থাকলেও শনিবার একাধিক দল সমর্থন দিলে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। এরপরই সরকার গঠনের দাবি জানান থালাপতি বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথমবারের মতো একাধিক দলের সমর্থনে সরকার গঠিত হলো। নীরবে শক্তির লড়াইয়ে নেমেছে এককালে একই জোটে থাকা সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত। কাতার অবরোধ থেকে ইয়েমেন যুদ্ধ, সবখানেই যৌথ ভূমিকা থাকলেও সেই সুদিন আর নেই। দুই মিত্র এখন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। তেল নীতি, ইরান যুদ্ধ আর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা, সবকিছু ঘিরেই বাড়ছে দূরত্ব। আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণার পর আরও প্রকাশ্যে চলে এসেছে পুরনো দুই মিত্রের এই দ্বন্দ্ব। এর কুপ্রভাব এড়াতে পারবে কি বিশ্ব অর্থনীতি আর সেসব দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট।
একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, কিন্তু এখন সেই সম্পর্কেই দেখা দিয়েছে বড় ফাটল। তেল নীতি থেকে শুরু করে ইরান যুদ্ধ, ইসরায়েল প্রশ্ন থেকে আঞ্চলিক আধিপত্য, প্রায় সব ইস্যুতেই মুখোমুখি অবস্থানে চলে গেছে দুই দেশ। প্রশ্ন উঠেছে, তেল, ক্ষমতা নাকি ইসরায়েল? কেন মুখোমুখি রিয়াদ আবুধাবি? এতে প্রবাসী বাংলাদেশিদের উপর কতটা প্রভাব পড়তে পারে? মিডল ইস্ট আই নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন তেল জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আমিরাত। আবুধাবি জানিয়েছে তারা অতিরিক্ত তেল উত্তোলনে যাবে। বিশ্লেষকদের মতে এখানে স্পষ্ট হয়েছে দুই দেশের নীতিগত সংঘাত। সৌদি আরব যেখানে তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদে বাজার ধরে রাখতে চায়, সেখানে আমিরাত এখনই বেশি তেল বিক্রি করে দ্রুত লাভ তুলতে আগ্রহী। তবে দ্বন্দ্ব শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের নেতৃত্ব নিয়েও চলছে নীরব প্রতিযোগিতা। আয়তন, জনসংখ্যা ও ধর্মীয় গুরুত্বের কারণে সৌদি আরব নিজেকে উপসাগরীয় অঞ্চলের স্বাভাবিক নেতা মনে করে। অন্যদিকে ছোট দেশ হলেও আমিরাত নিজেদের বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ইরান ইস্যুতে দুই দেশের অবস্থান ভিন্ন হতে শুরু করেছে। আমিরাত অনেকটা প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলেও উঠে আসে মিডল ইস্ট আই এর প্রতিবেদনে। অন্যদিকে সৌদি আরবে কিছুটা হিসাবি কূটনীতিতে হারছে। গাজা যুদ্ধের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ থেকেও সরে এসেছে রিয়াদ। ইয়েমেন, সুদান ও লিবিয়ার সংঘাতেও দুই দেশ বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। কোথাও আমিরাত সমর্থন দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী বা আধা সামরিক গোষ্ঠীকে, আবার সৌদি আরব দাঁড়াচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রীয় বাহিনীর পাশে। ফলে আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। ধারণা করা হচ্ছে দুই দেশের এই দ্বন্দ্বের ফলে যদি অস্থিরতা তৈরি হয়, তার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য সহ পুরো এশিয়াতে। প্রবাসী বাংলাদেশিদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে এই অস্থিরতা। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তেলের বাজার, আঞ্চলিক নিরাপত্তা, এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে ভবিষ্যৎ জোট রাজনীতিতেও এর বড় প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্যের পরবর্তী ক্ষমতার ভারসাম্য নির্ধারণে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, রিয়াদ ও আবুধাবির এই দূরত্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুস্পষ্ট পার্থক্য গড়ে ভারতের আরও একটি রাজ্যে নিজেদের জয়ের নিশান ওড়ালো কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। 294 আসনের বিধানসভার আসনগুলোর প্রায় 2/3 রং হতে চলেছে গেরুয়া, যার বদলতে রাজ্য হারাচ্ছে 1.5 দশকের শাসক তৃণমূল কংগ্রেস। এদিকে গণনা শেষ না হতেই সংঘর্ষে জড়িয়েছে বিজেপি ও তৃণমূল কর্মীরা। পাল্টাপাল্টি অভিযোগ করছে দল দুটি। কলকাতায় বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ভারতের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সোমবার ফল ঘোষণার পরে কোনো দলই কোনো বিজয় মিছিল, উৎসব বা জমায়েত করতে পারবে না। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে আলোচনায় ছিল অনেক সমীকরণ, অনেক ফ্যাক্টর। তার মধ্যে কোনগুলো বিজেপির উত্থানের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে তা জানতে কিছুক্ষণ আগে কথা বলেছি বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর সাথে। শুনে নেওয়া যাক সে অংশটুকু। দেখুন, দুপুরের পর থেকে যখন মোটামুটি স্পষ্ট হতে শুরু করে যে বিজেপি বিপুল জয়ের পথে এগিয়ে চলেছে, তো তারপর থেকে আমি বেশ কয়েকজন বিশ্লেষকের সঙ্গে কথাবার্তা বলেছি। এসআইআর যে রাজ্যে হয়েছিল, ভোটার তালিকার নিবিড় সংশোধন, সেটার একটা ব্যাপক প্রভাব পড়েছে, কিন্তু সেটা ঠিক কতটা প্রভাব পড়েছে কোন আসনে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। কারণ সেই এবারের নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে সেটা অত্যন্ত দেরিতে তথ্য পাওয়া যাচ্ছে। ডেটা ক্রাঞ্চিং এখনো করে উঠতে পারেননি বিশ্লেষকেরা, কিন্তু প্রভাব যে পড়েছে সেটা অনস্বীকার্য। আরেকটা তথ্য উল্লেখ করছেন বিশ্লেষকেরা, সেটা হচ্ছে যে এই এসআইআর পর্বে বিচারাধীন নাম রয়ে গেছে প্রায় 27 লক্ষ। অন্যদিকে সন্ধে পর্যন্ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে ভোটের ফারাক সেটা দেখা যাচ্ছে 13 লক্ষের কাছাকাছি। তো এই সংখ্যাটা যে একটা প্রভাব ফেলেছে, এসআইআর এ নাম বাদ পড়া মানুষদের ভোট না দিতে পারা, সেটা মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে।
এছাড়া আরেকটা যেটা ইস্যু উঠে আসছে সেটা হচ্ছে নারী সুরক্ষার বিষয়টি। মমতা ব্যানার্জির শাসন আমলে আরজি করের মতো ঘটনা ঘটেছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসক ডিউটিরত অবস্থায় সেখানে ধর্ষিতা এবং নিহত হন, খুন হন। তার মা জয়ী হয়েছেন, এবারে বিজেপির থেকে টিকিট পেয়েছিলেন। এই বিষয়টি যেমন উঠে এসছে বিশ্লেষকদের কাছ থেকে। আর আরেকটা জিনিসও মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে এতদিন আমরা জানতাম যে পশ্চিমবঙ্গের ভোটারদের যে প্রায় 30% মুসলমান, তাদের ভোট মোটামুটিভাবে একচেটিয়াভাবে পেত তৃণমূল কংগ্রেস। কিন্তু এবারে যে সেই ভোটে ভাগাভাগি হয়েছে, এটার একটা আভাস আমি যখন বিভিন্ন জেলায় বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ঘুরেছি, মালদা মুর্শিদাবাদে, তখনও এরকম একটা আভাস আমি পাচ্ছিলাম। তাদের একটা অংশ মমতা ব্যানার্জির প্রতি কিছুটা ক্ষোভ ব্যক্ত করছিলেন। তো সেই ভোটটা এবারে মনে হচ্ছে যে মুসলিম 30% মুসলিম ভোটটা সম্ভবত কংগ্রেস আর সিপিএম এর দিকেও কিছুটা চলে গিয়ে থাকতে পারে। তারা যে বিজেপিকে ভোট দেননি সেটা মোটামুটি ধরেই নেওয়া যায়। তো এই ভোট ভাগাভাগির কারণে মুসলিম অধ্যুষিত জেলাগুলোতেও কিন্তু বিজেপির ভালো ফল আমরা লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় বলে শেষ করব সৌমিত্র, এটা হচ্ছে যে ব্যাপক দুর্নীতি যেভাবে ছড়িয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে, চাঁদাবাজি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, অনেক নেতাকে মন্ত্রীকে জেলে যেতে হয়েছিল, সেটারও প্রভাব পড়েছে বলেই মনে হচ্ছে। সৌমিত্র, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এই পরিবর্তনটাকে কিভাবে দেখা হচ্ছে? দীর্ঘদিনের বাম শাসন, তারপরে তৃণমূল কংগ্রেসের মতো একটা দলের শাসন, এখন বিজেপির মতো আরেকটা দলের শাসন, ঠিক কিভাবে আবর্তিত হলো এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি? এই মুহূর্তে যেটা বলতে পারি যে ভোটের ফলাফলের পরে যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু অশান্তির খবর আসছে এবং মূলত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দপ্তরে হামলা চালানো, অগ্নিসংযোগ এবং মারামারির খবর আমরা পেয়েছি। সেটা উত্তরবঙ্গের দিনহাটা শহর থেকে পেয়েছি, কলকাতার কয়েকটি জায়গা থেকে এরকম খবর পাওয়া যাচ্ছে। এবং একটা বিজেপির পক্ষ থেকে বিজেপির সমর্থকরা গিয়ে এই তৃণমূল কংগ্রেসের দপ্তরগুলি ভাঙাভাঙি করছেন, আগুন দিচ্ছেন, এরকম ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সৌমিত্র, আচ্ছা অমিতাভ, এরপরে সরকার গঠন সহ আরো বেশ কিছু প্রক্রিয়া সামনে রয়েছে, ঠিক পরবর্তী ধাপগুলো কি হবে? অর্থাৎ এর পরবর্তী যে আনুষ্ঠানিকতা, সেখানে কি কি থাকছে? প্রথম তো হচ্ছে যে যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে যাবে, তখন তারপরে মমতা ব্যানার্জি বিদায়ী মুখ্যমন্ত্রী, তাকে পদত্যাগ করতে হবে এবং গভর্নরের কাছে, রাজ্যপালের কাছে, এবং রাজ্যপাল তখন তাকে আপাতত অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করবেন, এটাই নিয়ম। এবং সেই সময়ের মধ্যে বিজেপি উল্টো দিকে রাজ্যপালের কাছে গিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ তুলে দেবে। নির্বাচন কমিশন যে জয়ের সার্টিফিকেট দেয় প্রার্থীদের, সেগুলো সহ রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আবেদন করবেন এবং রাজ্যপাল তারপরে সেই আবেদন খতিয়ে দেখে তাদের সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। এবং এরপরের পর্যায়ে হচ্ছে যে বিজেপির যে বিধায়ক দল আছে, লেজিসলেটিভ পার্টি, তাদের একটা আনুষ্ঠানিক বৈঠক হয় এবং সেখান থেকে দলনেতা নির্বাচিত হন। সেই দলনেতাই আসলে মুখ্যমন্ত্রী হবেন, এরকমটাই নিয়ম। অমিতাভ, ধন্যবাদ আপনাকে বাংলাদেশ যুক্ত হওয়ার। শুনছিলাম বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর সঙ্গে কিছুক্ষণ আগে যে ধারণ করা কথোপকথন, সেটি সঙ্গে স্টুডিওতে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম, তার কাছে যাচ্ছি। অধ্যাপক মারুফুল ইসলাম, পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারীদের কথা দীর্ঘদিন ধরে বলে আসছিল। এই কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি মন্তব্য করেছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে, এবং তিনি একরকম প্রত্যাশার কথা বলেছেন যাতে এই সম্পর্ক আসলে স্বাভাবিক না হয়, এমন একটা প্রত্যাশার কথা তিনি বলছিলেন। অর্থাৎ বাংলাদেশ ইস্যু, বাংলাদেশিদের অনুপ্রবেশ ইস্যুটাকে এই রাজ্যগুলোতে, অর্থাৎ সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে নানানভাবে ব্যবহার করা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিশেষ করে বাংলাদেশ ফ্যাক্টরটা ঠিক কিভাবে কাজ করেছে বলে মনে হয়? এটা আমরা দেখছি, অনেক দিন ধরেই দেখছি, এবং দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে আসলে ভারতের রাজনীতিতে, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোর রাজনীতিতে বাংলাদেশ ফ্যাক্টর একটা অন্যতম বিষয়। তারা, আমরা দেখেছি যে দিল্লি থেকে, বিশেষ করে দিল্লির যে কেন্দ্রীয় শাসন, তাদের পক্ষ থেকে যে একটা হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ প্রচার করার চেষ্টা করা হয়, দীর্ঘদিন ধরে হচ্ছে। এই যে পরিচয়বাদী রাজনীতি, সেই রাজনীতির সুবিধা অর্জনের জন্য পরিচয়গুলোকে যত বিভক্ত করা যায়
তত তাদের সুবিধা হয়। ফলে এই রাজ্যগুলোতে প্রথমত হিন্দু মুসলমান পরিচয়টাকে আরও আলাদা করা এবং সেক্ষেত্রে বাংলাদেশি ভারতীয় অনুপ্রবেশকারী এবং স্থানীয় এই রেফিউজি এবং স্থানীয় ইত্যাদি যে পরিচয়গুলো আছে, এই পরিচয়গুলোকে রাজনীতিতে ব্যবহার করেছে। এটা যে দাবি করা হয় যে বাংলাদেশ থেকে তাদের প্রচুর পরিমাণ মানুষ সেখানে গেছে, এই দাবিটার কোনো এম্পিরিক্যাল এভিডেন্স কিংবা তার কোনো একেবারে যথার্থ কোনো সাক্ষ্য কিন্তু কোনো সরকার, কোনো দল কিন্তু কখনো দেখাতে পারেনি। দুটো প্রতিবেশী দেশের মধ্যে নিশ্চিতভাবে আনুষ্ঠানিক যে যাতায়াত, তার সাথে কিছু অনানুষ্ঠানিক যাতায়াতও থাকতে পারে, কিন্তু সেটা নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করতে পারার মতন এরকম অনুপ্রবেশ ঘটে তার কোনো প্রমাণ সাক্ষ্য কোনো পক্ষ দেখাতে পারেনি। কিন্তু তারা দাবি করে এই প্রসঙ্গটিকে তাদের রাজনীতির স্বার্থে ব্যবহার করা, অর্থাৎ তাদের ভেতরে যে মেরুকরণটা আছে, যেখানে তারা হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রসার ঘটাতে চায়, সেই আদর্শের সাপেক্ষে এই বাংলাদেশ তথা বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশকে একটা ইস্যু হিসেবে ব্যবহার করেছে বারবার। সেটা আসামে যেমন বিজেপি ধারাবাহিকভাবে আবার জয়লাভ করেছে, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো তারা জিতলো। অর্থাৎ এই যে প্রচারণাগুলোর মধ্য দিয়ে তাদের ক্ষমতায় আসা, ফলে এটি এখন নতুন করে আসলে কি মাত্রা পেতে পারে বলে আপনি ধারণা করেন? দেখেন, এই পশ্চিমবঙ্গের রাজনীতি কিংবা আসামের রাজনীতি সর্বভারতীয় যে রাজনীতি তার থেকে খুব বেশি আলাদা না। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে পশ্চিমবঙ্গে যে রাজনীতির ধরন, সেই রাজনীতির ধরনের মধ্যেও কিন্তু ক্রমশ বদলে যাচ্ছিল। অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেস কিংবা বামফ্রন্ট, এরা কেউই কিন্তু তাদের যে এক ধরনের আদি অবস্থান তার থেকে সরে এসে কিন্তু ধর্ম পরিচয় এরাও কিন্তু কম বেশি ব্যবহার করা শুরু করেছে। তো সেই প্রতিযোগিতায় বিজেপি অনেক এগিয়ে, ফলে তারা এটাকে আরও বেশি ভালোভাবে ব্যবহার করতে পেরেছে এবং তার ফলাফল তারা পাচ্ছে। কিন্তু এর ফলে পশ্চিমবঙ্গের সমাজে, রাজনীতিতে যে ধরনের সামাজিক বুননটা ছিল, সেই বুননের মধ্যে আমার মনে হয় যে সামনের দিনগুলোতে সেই বুননটা কতটা শক্তিশালী থাকবে সেটা নিয়ে প্রশ্ন দিতে পারে বলছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ফল নিয়ে একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।